দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা, তো তোমরা নিশ্চয়ই নোটসটা পেয়েছো আর সিলেবাস নিশ্চয়ই সবাই দেখেছো। সেখান থেকে জানো আজকে যে চ্যাপ্টারটা পড়াবো ইউনিট 2 তে, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ম্যাগনেটিক সার্কিট। ঠিক আছে, চলো। তো আমরা আজকে কি কি পড়বো সেটা আগে জেনে নিই। আমরা পড়বো হচ্ছে এমএমএফ কাকে বলে, পারমেবিলিটি কি, হিস্টেসিস লুপ জিনিসটা কি, ইডি কারেন্ট কাকে বলে, বিএইচ কার্ভ আর রিলাক্টেন্স। ঠিক আছে, বেসিক্যালি আজকে আমরা যা পড়বো এর মধ্যে খুব একটা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন নেই বলেই আমি কিন্তু পিপিটি নিয়ে তোমাদের দেখাবো। ঠিক আছে, ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন থাকলে আমি অন্য দিনের মতো খাতা কলম নিয়ে দেখাতাম। তো চলো তাহলে স্টার্ট করি আমরা। হ্যাঁ স্যার। এমএমএফ, আচ্ছা, এমএমএফ জিনিসটা কি? আচ্ছা, আমরা তো ইএমএফ জিনিসটা পড়েছি, বুঝেছি ফার্স্ট ইউনিটে। ইএম জিনিসটা কি ছিল? ইএমএফ হচ্ছে এমন একটা জিনিস, এটা ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। যেটা কি করতো, যেটা ইলেকট্রনকে প্রেসার দিত, ইলেকট্রনকে একটা ফোর্স দিত, তার ফলে ইলেকট্রনগুলো মুভ, ফ্রি ইলেকট্রনগুলো মুভ করতো। ফ্রি ইলেকট্রন মুভ করলে কি তৈরি হতো? কারেন্ট তৈরি হতো, তাই তো? এই পর্যন্ত আমরা জানি, ঠিক? প্রত্যেকে জানি তো এই পর্যন্ত, যে ভোল্টেজ হ্যাঁ স্যার। বা ইএমএফ যেটা কি করে, ইলেকট্রনকে প্রেসার দেয় বা একটা ফোর্স দেয়, বাইরে থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করে বা প্রেসার ক্রিয়েট করে, যার ফলে কন্ডাক্টরের ভেতরে ফ্রি ইলেকট্রনগুলো মুভ করে। এই মুভ করার জন্য ইলেকট্রনগুলো, ফ্রি ইলেকট্রনগুলো মুভ করার জন্য কারেন্ট তৈরি হয়। ঠিক আছে, তো সেরকমই এমএমএফ, এমএমএফ কি করে? এমএমএফ হচ্ছে ম্যাগনেটিক সার্কিটের জন্য, যেটা ধরো ইলেকট্রিক্যাল সার্কিটে ইএমএফ করে, ম্যাগনেটিক্যাল সার্কিটে সেটা এমএমএফ করে। কি করে? ম্যাগনেটিক, ওটা ওটা ম্যাগনেটিক প্রেসার বা একটা ম্যাগনেটিক পোলারাইজেশন ক্রিয়েট করে। কিরকম করে? একটা নর্থ পোল একটা সাউথ পোল করে ক্রিয়েট করে। ক্রিয়েট করার জন্য একটা ম্যাগনেটিক সার্কিট তৈরি হয় বা একটা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়। ওখানে আমরা কারেন্ট পড়তাম, এখানে আমরা ম্যাগনেটিক ফ্লাক্স পড়বো। ঠিক আছে, তার মানে কি, এমএমএফ একটা ফোর্স ক্রিয়েট করছে। ফোর্স ক্রিয়েট করার জন্য দুটো পোলারিটি তৈরি হচ্ছে, একটা নর্থ পোল একটা সাউথ পোল তৈরি হচ্ছে, তার জন্য একটা ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, এই যে ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট করার যে প্রসেসটা, এই যে প্রেশারাইজেশন দেওয়ার যে ব্যাপারটা, এটাকে এমএমএফ বলা হচ্ছে। ক্লিয়ার, বোঝা গেছে? বুঝতে পেরেছো নাকি আরেকটু, আরেকটু স্যার আর একবার, স্যার আর একবার। আরেকবার করে বলছি? ঠিক, ঠিক আছে, দেখো বাই ডেফিনিশন অনুযায়ী দেখো, ফ্লাক্স ইন ম্যাগনেটিক সার্কিট ইজ কল্ড ম্যাগনেটোমোটিভ ফোর্স। তার মানে কি, যে ম্যাগনেটিক প্রেশারটা ক্রিয়েট করা হচ্ছে, ঠিক আছে, ম্যাগনেটিক প্রেশার ক্রিয়েট করার ফলে কি তৈরি হচ্ছে? একটা নর্থ পোল তৈরি হচ্ছে, একটা সাউথ পোল তৈরি হচ্ছে। এই নর্থ পোল আর সাউথ পোলের জন্য যে ফ্লাক্সটা ক্রিয়েট হচ্ছে, মানে আবেশটা, যে ফিল্ডটা ক্রিয়েট হচ্ছে, ম্যাগনেটিক ফ্লাক্স বলতে কি জিনিস? ধরো একটা চুম্বক রাখলাম, তার আশেপাশে দিয়ে তুমি যদি কোনো কিছু, একটা ম্যাগনেটিক সাবস্টেন্স রাখো, তাকে তার দিকে টেনে নেবে, আকর্ষণ করবে, তাই তো? বা বিকর্ষণ করতেও পারে। ঠিক আছে, তো সেই যে ওটাকে বলা হয় ম্যাগনেটিক ফিল্ড, মানে ওর আশেপাশে যতটা জায়গা জুড়ে সেই কাজটা করতে পারে সেটাকে বলা হয় ম্যাগনেটিক ফিল্ড। তাহলে যেই প্রেশারটার ফলে নর্থ পোল সাউথ পোল ক্রিয়েট হয়েছে, এবং যে প্রেশারটার ফলে ওই ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট হয়েছে, তাকে বলা হয় কি? ম্যাগনেটোমোটিভ ফোর্স। সেই ম্যাগনেটোমোটিভ ফোর্সকে শর্টে বলা হয় কি? এমএমএফ। ক্লিয়ার, বোঝা গেছে এবার? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, একটু একটু বলবে, রেসপন্স করবে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এসআই সিস্টেমে এমএমএফ এর ইউনিট কি? অ্যাম্পিয়ার টার্নস। ঠিক আছে, আর সিজিএস সিস্টেমে হচ্ছে গিলওয়ার্ড। ঠিক আছে, কেউ বোধহয় ঢুকতে চাইছে না, এক মিনিট দাঁড়াও। আচ্ছা, তাহলে বোঝা গেছে? ক্লিয়ার? পরের স্লাইডে যাচ্ছি। আচ্ছা, দেখো এই এমএমএফটা
এই এমএমএফ সমান সমান কি? আমরা ভোল্টেজের সমান কি পড়েছিলাম? ভোল্টেজের সময় পড়েছিলাম ভি ইন্টু আই পড়েছিলাম, মনে আছে? এই সরি, হ্যাঁ আর ইন্টু আই। হ্যাঁ, আর ইন্টু ইন্টু আই পড়েছিলাম। ভোল্টেজ ইকুয়াল টু কি পড়েছিলাম? কারেন্ট স্যার ইন্টু রেজিস্ট্যান্স পড়েছিলাম। হ্যাঁ, ভি ইন্টু আই আর তো, ভি ইন্টু আই আর তো, আহা, ভি ভি ইকুয়াল টু সমান আই আই আর আর। পড়েছিলাম। হ্যাঁ, ভি ভি সমান আই আর। ইকুয়াল হ্যাঁ টু আই আর ভি পড়েছিলাম। ইকুয়ালস টাইয়ার। হ্যাঁ, তো এখানে দেখো আমরা কি পড়বো। এখানে আমরা যে ফোর্সটা পড়বো, দেখো ভি কিন্তু অ্যাকচুয়ালি ফোর্স, ভোল্টেজ মানে কি ফোর্স, তাই তো? ইএমএফ হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, আর এখানে হচ্ছে ডাইরেক্ট আমরা এফ দিয়েই লিখছি। তো এই এফটা ম্যাগনেটোমোটিভ ফোর্সের যে এফটা, সেই এফটা সমান সমান কি? এই দেখো এখানে একটা কয়েল দেওয়া আছে, দেখতে পাচ্ছ রেড কালার একটা কয়েল। এই হ্যাঁ স্যার। কয়েলের মধ্যে দেখো, হ্যাঁ, এটা একটা ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স আছে। ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স কি বলছি আমি, এবারে চারপাশে আমি একটা তার পেঁচিয়েছি। পেঁচানোর পরে এখান থেকে দেখো কারেন্ট আমি পাস করেছি, এখান থেকে পজিটিভ কারেন্ট পাস করেছি, ওখান থেকে নেগেটিভ কারেন্ট বার করেছে। তাহলে এই কারেন্টের চারপাশে একটা, এই কারেন্ট যাওয়ার পরে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে, তাই তো? তাহলে বলছে কি, এই যে, তাহলে এই যে ম্যাগনেটোমোটিভ ফোর্স, এই ম্যাগনেটোমোটিভ ফোর্সের ইকুয়ালস টু কি হবে? এই নাম্বার অফ টার্নস, কতগুলো পাক সংখ্যা হয়েছে, ইনটু এর কারেন্ট। তার মানে আমি কি বুঝলাম? তাহলে আমি এই এর ফিল্ড বা ম্যাগনেটোমোটিভ ফোর্স আমি বাড়াতে পারি কিভাবে? হয় আমি কারেন্ট বাড়িয়ে, আর না হলে আমি কি, এর পাক সংখ্যা বাড়িয়ে আমি এর এমএমএফ বাড়াতে পারি। বোঝা গেল? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ক্লিয়ার? আচ্ছা, এবার as per work done, mmf is defined as work done in a moving the unit magnetic pole 1 Weber once around the magnetic circuit। তার মানে কি বলছে, আচ্ছা এটা আমি পরেই বলবো এই ব্যাপারটা, ঠিক আছে? আগে আমাকে বলো তো তোমরা, টাইপ অফ ম্যাগনেটিক সাবস্টেন্স, কত টাইপের ম্যাগনেটিক সাবস্টেন্স হয়? হ্যালো, হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বলো আমাকে, কত টাইপের ম্যাগনেটিক সাবস্টেন্স হয় সেটা বলো। কারো জানা আছে? আচ্ছা আমি বলে দিচ্ছি, শোনো। দেখো, বেসিক্যালি আমরা ম্যাগনেটিক সাবস্টেন্সকে তিনটে টাইপের ভাগ করি, ঠিক আছে? ডিপেন্ডিং অন কিরকম টাইপের ও বিহেভিয়ার করছে ম্যাগনেট পেলে। তো একটা হচ্ছে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স। প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স হচ্ছে সে ন্যাচারালি ম্যাগনেট হয়েই থাকে ইন জেনারেলি, ঠিক আছে? যেমন এক্সাম্পল, কিছু আয়রনের ধাতু, মানে আয়রন, সরি, কিছু আয়রনের অ্যালয়, যেটা মাটির তলায় থাকতে থাকতে মানে ন্যাচারালি একটা ন্যাচারাল ম্যাগনেট হিসেবে ফর্মেশন হয়ে গেছে, বা বা না হলে পরেও তাদের ম্যাগনেটিক অ্যাট্রাকশন বা ম্যাগনেটিক রিপালশন ক্যাপাসিটি সব থেকে বেশি থাকে। বোঝা গেল? সেকেন্ড হচ্ছে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স। এই ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স কারা কারা? যারা ম্যাগনেটে যদি কাছে নিয়ে আসো তুমি তার রিপেল করবে সব সময়, যে কোনো পোল, নর্থ পোল সাউথ পোল যাই তুমি নিয়ে আসো, ও রিপেল করে সরে যাবে। ঠিক আছে? যেমন এক্সাম্পল হচ্ছে লিড, সিলভার, এরকম জিনিস। আচ্ছা, এরপর হচ্ছে আমরা ইলেকট্রিক্যালে যে সমস্ত জিনিসগুলো লাগাই, বা আমরা যে সমস্ত জিনিসগুলো দিয়ে কাজ করি জেনারেলি, সেটা হচ্ছে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স। এই ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সের কাজ কি, বা ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স ক্যারেক্টারিস্টিক্স কি? এরা এরা প্যারাম্যাগনেটিকের থেকে একটু কম ভালো ম্যাগনেট হয়, কিন্তু আবার প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সের মধ্যে তুমি যদি ম্যাগনেট সরিয়ে নাও, তার মধ্যে ম্যাগনেটিজমটা রয়ে যায়। কিন্তু ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সের মধ্যে ম্যাগনেটিক প্রপার্টিটা থাকে না, চলে যায় অনেকটা দ্রুত, মানে অনেকটা দ্রুতই চলে যায়। ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার? হ্যাঁ স্যার, তা আরো তো দুটো রয়েছে স্যার, এই যে হ্যাঁ, ফেরি ম্যাগনেটিসিয়াম আর আই থিঙ্ক অ্যান্টি ফেরি ম্যাগনেটিসিয়াম, হ্যাঁ এইগুলো আমি কি স্যার? বলছি। এবার ব্যাপার হচ্ছে তুমি কি, তোমরা এগুলো তোমাদের ফিজিক্স ক্লাসে পড়িয়েছিল কি? না স্যার পড়ায়নি, আমি জাস্ট জানি একটু না একটু আমি, এই না, সাবজেক্টের আমি একটু একটু কিছু জানি জিনিস। আচ্ছা বুঝতে পেরেছি।
তো আমাদের আপাতত আমি ওগুলো নিয়ে ডিসকাস করব। আর দুটো যে তুমি টাইপ বললে, ঠিক আছে, সেই দুটো টাইপ আমরা লাস্টে, এই চ্যাপ্টারের লাস্টে যখন আসবো পরে পার্টে, তখন আমি বলবো। এই দুটো টাইপ বলেই আমি তোমাদের ডিস্টেন্স লুপ এইখানেই পারবে হয়তো, এইটার মধ্যে আছে। ওটা যখন বলবো তখন আমি বলছি, ঠিক আছে। তো আচ্ছা এবার স্যার, তাহলে এই যে যেটা হচ্ছে স্যার, আর একটা কথা, এই আচ্ছা যে বলো। আয়রন, কোবাল্ট, তারপর এই যে এই নিকেল, মানে এই ধাতুগুলো, এগুলো কি সব মানে এইগুলোর মধ্যেই পড়বে নাকি না এটা আবার আলাদা কোনো মানে ইয়ে আছে? কোনগুলো বলো? এই যে আয়রন, কোবাল্ট, নিকেল, এইগুলোই তো থাকে হ্যাঁ, না? এবার ওগুলো তুমি আর্থে যেটা এমনি বললে থাকে। ফেরিড বা অ্যান্টি ফেরিড, এগুলো তো, এগুলো কিভাবে হ্যাঁ ক্লাসিফিকেশন হ্যাঁ হ্যাঁ। করছে, এই ক্লাসিফিকেশনটা একটু অন্য টাইপের ভাবে হয়। আচ্ছা, এই ক্লাসিফিকেশন গুলো কিসের উপর ডিপেন্ড করে হচ্ছে আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে মলিকুলার অ্যারেঞ্জমেন্টের উপর ডিপেন্ড করে হচ্ছে, ঠিক আছে। তোমাদের কেমিস্ট্রি ক্লাস কে নেন, বা এটা কেমিস্ট্রি বা ফিজিক্সই বোধহয় পড়ার কথা ছিল, যে ম্যাগনেটিক অ্যারেঞ্জমেন্টে, এই সরি, মলিকুলার অ্যারেঞ্জমেন্টের জন্য কিভাবে ম্যাগনেটিক সাবস্টেন্স গুলো ফর্মেশন হচ্ছে, ঠিক আছে। তো একটা ম্যাগনেট নিয়ে আসলে পরে কার ম্যাগনেটিক অ্যারেঞ্জমেন্টটা কত তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, বা কে কে ডাইপোল সিস্টেমসে চলে যাচ্ছে, এটা তার উপর ডিপেন্ড করে হচ্ছে। যেরকম ধরো আমি যখন আমার ইলেকট্রিক্যাল সিস্টেম যখন তোমাদের পড়িয়েছিলাম, তখন নিশ্চয়ই তোমাদের মনে আছে আমি দেখিয়েছিলাম যে কারা কারা কন্ডাক্টর হতে পারে, কারা কারা সেমিকন্ডাক্টর হতে পারে, এবং কারা কারা তোমার ইনসুলেটর হয়ে থাকে, তাই তো। তো সেরকমই এই যে তিনটে ক্লাসিফিকেশন যে আমি বললাম, প্যারা, ফেরো এবং তোমার ডায়া, এগুলো হচ্ছে মলিকুলার অ্যারেঞ্জমেন্টের উপর ডিপেন্ড করে হচ্ছে, ঠিক আছে। এবার এছাড়াও, এই মলিকুলার অ্যারেঞ্জমেন্ট ছাড়াও কিছু কিছু তোমার যেরকম ধরো মলিকুলার স্পিনের উপর ডিপেন্ড করে আরো দুটো ক্রাইটেরিয়া হয়, দুটো কি তিনটে ক্রাইটেরিয়া হয়, সেই তিনটে ক্রাইটেরিয়া আমরা পরে ডেসক্রাইব করব, কেমন। তখন আমরা বুঝবো যে কেন কোন ক্রাইটেরিয়াতে কোন মেটালকে আমরা রাখতে পারি, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসি আমরা পারমিয়াবিলিটিতে। তো পারমিয়াবিলিটি কি? পারমিয়াবিলিটি হচ্ছে যে সাবস্টেন্স ম্যাগনেটিজমকে অ্যালাউ করছে তাকে আমরা কি বলবো? পারমিয়াবিলিটি সাবস্টেন্স বা পারমিয়াবিলিটি অফ দ্য সাবস্টেন্স। হ্যালো, শুনতে পাচ্ছ সবাই? আচ্ছা। হ্যাঁ স্যার। আচ্ছা, আমি যেহেতু অন্য স্ক্রিনে আছে খেয়াল করতে পারি না যে তোমরা আছো কি নেই, কেটে যেতে পারে। তো সেই জন্য পারমিয়াবিলিটি, দেখো পারমিয়াবিলিটি মানে কি, যে পারমিট করছে, এবার কতখানি সে পারমিট করছে সেটা হচ্ছে পারমিয়াবিলিটি। যত ভালো ম্যাগনেটিক, যত ভালো ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স হবে বা যত ভালো প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স হবে, তার পারমিয়াবিলিটি কত থাকবে, তত ভালো থাকবে। যার পারমিয়াবিলিটি খারাপ, আচ্ছা, এই পারমিয়াবিলিটি মানে কি? পারমিয়াবিলিটি হচ্ছে মানে হচ্ছে আমাদের কন্ডাক্টরের মতো। কন্ডাক্টরের কাজ কি? আমরা ভালো কন্ডাক্টর কাকে বলবো? যে সব মানে সুপরিবাহক, যে খুব ভালো ইলেকট্রনটাকে এ প্রান্ত থেকে ও প্রান্ত নিয়ে যাবে, তাই তো, বা কারেন্টটাকে খুব ভালো যে ক্যারি করবে, তাকে আমরা পারমিয়াবিলিটি বলি, এই কন্ডাক্টর বলি। সেরকমই ম্যাগনেটিক সাবস্টেন্সের ক্ষেত্রে যারা খুব ভালো ম্যাগনেটিক সিস্টেমটাকে ক্যারি করবে, তাদেরকে আমরা কি বলবো? পারমিয়েবিলিটি বা পারমিয়েবল সাবস্টেন্স। ক্লিয়ার, বোঝা গেছে? এই পারমিয়েবিলিটিটা রিপ্রেজেন্ট করা হয় তোমার, আচ্ছা, এখানে দেখে নাও, এই গ্রিক লেটার মিউ দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে। আচ্ছা, এবার এই পারমিয়েবিলিটি মেজার করা হয় কিসে? পারমিয়েবিলিটি মেজার করা হয় হেনরি পার মিটার ইন এসআই সিস্টেম। এটাকে হেনরি পার মিটার দিয়ে মেজার করা হয়, অনেক সময় নিউটন পার অ্যাম্পিয়ার হিসেবেও বলা হয়, পার স্কোয়ার অ্যাম্পিয়ার হিসেবেও কিন্তু বলা হয়, ঠিক আছে। এই দুটো এর স্ট্যান্ডার্ড আছে এসআই সিস্টেমে। এই দুটো ইউনিট কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিচ্ছি, এয়ারের ক্ষেত্রে কিন্তু পারমিয়েবিলিটিটা কনস্ট্যান্ট, আর আমরা যত পারমিয়েবিলিটি মেজার করি সেগুলো কিন্তু রিলেটিভ পারমিয়েবিলিটি হিসাবে মেজারমেন্ট করি, ঠিক আছে। মানে এয়ারের সাথে আমরা কাউকে একটা কম্পেয়ার করে নিই যে এয়ার এতটা, তাহলে এর সাথে এ কত টাইমস হবে, এরকম করে আমরা মেজারমেন্ট করি। একে বলা হয় রিলেটিভ পারমিয়েবিলিটি। বোঝা গেল?
হ্যাঁ স্যার। আচ্ছা, একটু রেসপন্স করো না, আমি বুঝতে পারছি না। হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসি হিস্টেরিসিস। আচ্ছা, হিস্টেরিসিস বোঝাবো তার আগে এক মিনিট দেখে নিই। হুম, আচ্ছা, হিস্টেরিসিসটা পরে বোঝাচ্ছি, তার আগে আমরা চলে আসি ইডি কারেন্টে। আচ্ছা, তার আগে আমাকে তোমরা একটু বলো তো, তোমাদের ফিজিক্সে তোমরা ম্যাগনেটিক সাবস্টেন্স পড়েছো? মানে ম্যাগনেটিক মেটেরিয়াল বা ম্যাগনেটিক সাবস্টেন্স এই সমস্ত ধরনের কিছু পড়েছো? না স্যার। আচ্ছা, তো মানে সিলেবাসে নেই নাকি? না স্যার, আমাদের এখনো পড়ানো হয়নি স্যার। আচ্ছা, তো কারণ হচ্ছে আহ, পড়ানো হয়নি তাই তো? ঠিক আছে, না স্যার। ইয়েস স্যার। ঠিক আছে, ঠিক আছে, চলো। আচ্ছা, হিস্টেসিসটা বোঝাচ্ছি, শোনো দেখো। তার হিস্টেসিসটা বুঝিয়ে নি। দেখো, ধরো আমি একটা প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স নিলাম, ঠিক আছে? এইটার ক্ষেত্রে দেখো, এইখানে একটা গ্রাফ আমি দেখতে পাচ্ছি। এই বিটা আমি ফ্লাক্স ডেন্সিটি হিসেবে বলা হয়েছে, আর এইচটা ম্যাগনেটিজম ফোর্স হিসেবে বলা হয়েছে, কেমন? তো এখান থেকে একটা কার্ভ ড্র করা হয়েছে, যেটা অরিজিনটা জিরো থেকে আমি দেখতে পাচ্ছি এ পর্যন্ত গেছে, ঠিক আছে? বা এফ থেকে এ পর্যন্ত গেছে, সেখান থেকে আবার বি পর্যন্ত ফিরে এসে ব্যাপারটা কি হয়েছে। তিনটা কোথায় গেল? দেখো, আমি যতটা ফ্লাক্স ডেন্সিটি বাড়িয়েছি বা যতটা আমি ম্যাগনেটিক ফোর্স বাড়িয়েছি, ততটা আমার কি হয়েছে, ডেন্সিটি ইনিশিয়ালি কি হয়েছে। দেখো, আমি প্রথমে ম্যাগনেটিজম ফোর্স বাড়িয়েছি, কিন্তু প্রথম ইনিশিয়ালি আমার বাড়েনি, এরকম জিরোই রয়ে গেছে। তারপর কি হলো, তারপর আমার এটা বাড়া শুরু করলো, এরকম একটা এরকম একটা জায়গা পর্যন্ত আমার তার ম্যাগনেটিক ফ্লাক্সটা বাড়লো। ঠিক আছে, ধরো একটা বস্তু এরকম আছে, তার মধ্যে আমি ম্যাগনেটিক ফোর্সটা বাড়াচ্ছি বাড়াচ্ছি, সরি, এটা এন, এটা এস। এর মধ্যে আমার ম্যাগনেটিক ফোর্সটা বাড়ছে, যত বাড়ছে তত আমার কি হচ্ছে, আমি দেখতে পাচ্ছি এর ফ্লাক্সটা বাড়ছে, ক্রমশ এর ফ্লাক্সটা বাড়ছে। বাড়তে বাড়তে আমি দেখলাম অনেকটা বাড়লো, কিন্তু বাড়ার পরে একটা টাইমের পরে এসে কি হয়ে গেল, স্যাচুরেশন হয়ে গেল, এইখানে এসে আর বাড়ছে না। ঠিক আছে, তো এই পয়েন্টটা হচ্ছে সেটা পয়েন্ট, সেই পয়েন্টে এসে ম্যাগনেটিক স্যাচুরেশন হয়ে গেছে। যতই আমি এর ম্যাগনেটিক ফোর্সটা বাড়াচ্ছি, এর ডেন্সিটি কিন্তু আর বাড়ছে না। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? এই পয়েন্ট এই পর্যন্ত? না স্যার, আর একবার বলুন। আচ্ছা, আরেকবার বলছি। অ্যাকচুয়ালি জানো তো, এগুলো একটু তোমরা ফিজিক্সে যদি স্যার একটু ক্লিয়ার করিয়ে দিত, কারণ এটা স্যারেরই সাবজেক্ট তো। মানে যেহেতু আমার অনেকটা টপিক, এটা স্যারের ছোট 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 পার্ট। অসুবিধা নেই, আমি ইয়ে করে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে নর্থ পোল, এটা সাউথ পোল, ঠিক আছে? এবার আমি এর ম্যাগনেটিক কি করছি, ফোর্সটা বাড়াচ্ছি। ম্যাগনেটিক ফোর্স বাড়ার জন্য কি হচ্ছে, এই ম্যাগনেটিক ফিল্ডটা বাড়ছে। যত ফোর্স বাড়াচ্ছি তত কি হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ডটা বাড়ছে। বোঝা গেছে? তার মানে যত আমি ম্যাগনেটিক ফোর্স বাড়াচ্ছি তত আমার ম্যাগনেটিক ফিল্ড বাড়ছে। এ দেখো, বাড়লো। কিন্তু বাড়ার পরে একটা সময় গিয়ে আর তো বাড়বে না, কারণ যা আমার মলিকুল ছিল সব কটা মলিকুল অ্যারেঞ্জ হয়ে গেছে। ভেতরে যতগুলো মলিকুল ছিল সব কটা মলিকুল ম্যাগনেটের মধ্যে এরকম ভাবে অ্যারেঞ্জ হয়ে গেছে, নর্থ পোল নর্থ পোল, সাউথ পোল সাউথ পোল করে প্রত্যেক কটা অ্যারেঞ্জ হয়ে গেছে। আর একটাও নেই যেটা ইনক্লাইন্ড ওয়েতে আছে।
মানে ইনিশিয়ালি যদি ধরো একটা ম্যাগনেটের মধ্যে ভেতরকার মলিকুলগুলো এরকম 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 ছিল, যত আমি ফোর্স বাড়ালাম, প্রথমে ফোর্স একটু বাড়ানোর পরে এরকম হলো, দুটো অ্যারেঞ্জমেন্ট হলো, বাকিটা আরো বাকি দুটো নন মানে ভুলভাল হয়ে গেল রইলো। তারপর কি হলো, আরেকটু ফোর্স বাড়ালাম, সবকটা হলো, একটা হয়তো হয়নি, এরকম হয়ে গেছে। তারপরে আরো ফোর্স বাড়ালাম, তখন আমার কি হলো, যে মলিকুলস গুলো এরকম এরকম করে অ্যারেঞ্জ, সবকটা অ্যারেঞ্জ হয়ে গেছে। আর কি মলিকুল আছে অ্যারেঞ্জ করার মতো? আর তো নেই। তাহলে আর যখন মলিকুল নেই অ্যারেঞ্জ করার মতো, তখন কি আর এই ফ্লাক্স বাড়বে? নিশ্চয়ই বাড়বে না, আর ফ্লাক্স বাড়ার কোনো জায়গা নেই। তখন কি হয়ে গেছে, ম্যাগনেটিজমটা স্যাচুরেশন হয়ে গেছে। দেখো বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পারোনি, তাই তো? হুম। দেখো, আমার ধরো একটা ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স আছে, ঠিক আছে? এবার এদের মধ্যে মলিকুলস গুলো কেমন থাকে? মলিকুল, এরা তো ধরো একটা লোহার টুকরো আছে, ঠিক আছে? সে তো আর মানে ন্যাচারালি তো সে ম্যাগনেট এখনো পর্যন্ত সে হয়নি। তখন তার মধ্যে মলিকুলস গুলো ধরো এরকম এরকম করে, মানে একটা মানে এরকম এরকম ভাবে আছে, ঠিক আছে? কোনোটাই প্রপার অ্যারেঞ্জমেন্টে নেই। এবার এখানে যখন আমি নর্থ পোল আর এখানে যখন সাউথ পোল ধরলাম, তখন কি হবে? তখন আমি দেখবো ইনিশিয়ালি কিছু কিছু গুলো অ্যারেঞ্জ হয়েছে, বাকিগুলো এরকম যেমন এবড়ো খেবড়ো রয়ে গেছিলো সেরকমই রয়ে গেছে। তার মানে একটু আমার ফিল্ড বাড়লো অ্যারেঞ্জ হওয়ার জন্য, তাই তো? এবার আরেকটু আমি ফোর্স বাড়ালাম, মানে নর্থ পোল সাউথ পোলটা এর এ প্রান্তে একটু স্ট্রং করলাম। এখানে যে নর্থ পোল সাউথ পোল ছিল সেটা একটু স্ট্রং করলাম, মানে এই ম্যাগনেটিক, হ্যাঁ বাড়াচ্ছি। ম্যাগনেটিক ফোর্স, ম্যাগনেটিজম ফোর্সটা বাড়াচ্ছি, এই যে এটা বাড়াচ্ছি, ঠিক আছে? তো এটা বাড়ানোর সাথে সাথে কি হচ্ছে, এখানে অ্যারেঞ্জমেন্টটা আরেকটু আরেকটু রিফাইনমেন্ট হচ্ছে, ঠিক আছে? তো এটা আলটিমেটলি একটা সময়ের পরে আর তো মলিকুলস থাকবে, ধরো এর মধ্যে আমি ধরে নিলাম আমি কথার কথা ধরে নিলাম 100 খানা মলিকুলস আছে, ঠিক আছে? তাহলে 100 খানা যখন অ্যারেঞ্জ হয়ে যাবে, তারপর কি আর কেউ থাকবে যারা অ্যারেঞ্জ করতে পারে? পারে না, তাই তো? তার মানে আর কি আমার, আর মানে ধরো 100টার জন্য ধরো আমি জাস্ট পেয়ে গেছি, তারপর কি আমার যতই আমি ম্যাগনেটিক ফিল্ড বাড়াই, ফোর্স বাড়াই, আমার কি আর ইয়ে বাড়বে, ম্যাগনেটিক ফ্লাক্সটা ডেন্সিটিটা বাড়বে? ফ্লাক্স আর বাড়বে না, কারণ আর তো কিছু নেই, কি বাড়বে? তখন একটা স্যাচুরেশন পয়েন্টে চলে এসেছে। এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো, তাই তো? হ্যাঁ স্যার স্যার ঠিক আছে এবার। আচ্ছা, এইবার আমি কি করলাম, এইবার আমি আস্তে 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 মানে তোমার ম্যাগনেটিক ফোর্সটা কমাচ্ছি। তাহলে কমালে কি হতো, কমালে আমার এটা এই পথে এসে 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 জিরো হয়ে যাওয়ার কথা ছিল, তাই তো? মানে আমি যখন ম্যাগনেটিক ফিল্ডটা যখন সরিয়ে নেবো, তখন আবার এটা জিরো হয়ে যাওয়ার কথা তো, ঠিক? হ্যাঁ স্যার, আবার তো আগের হ্যাঁ অবস্থায় স্যার, ফিরে হ্যাঁ আসবে। আগের অবস্থায় ফিরে এসছে। ফিরে আসার কথা ছিল, কিন্তু দেখা গেল কি, এ ফিরল না আগের অবস্থায়। এ এরকম করে এসে এই পয়েন্টে এসে দাঁড়িয়ে গেল। তার মানে কি, এখন আমার কিন্তু ম্যাগনেটিক ফোর্সটা জিরো, ঠিক আছে? কিন্তু তার মধ্যে দেখা যাচ্ছে কি, ম্যাগনেটিক ফোর্সটা জিরো করে দেওয়ার পরেও দেখা যাচ্ছে এই কিছুটা অ্যামাউন্ট অফ ম্যাগনেট এর বা কিছুটা অ্যামাউন্ট অফ ফিল্ড ডেন্সিটি বা ম্যাগনেট এর মধ্যে রয়ে গেছে। এই বি থেকে ও, এই এতটা অ্যামাউন্ট অফ ম্যাগনেট এর মধ্যে রয়ে গেছে। এটাকে বলা হয় কি, রেসিডুয়াল ম্যাগনেটিজম বা রেসিডিউ ম্যাগনেট। রেসিডিউ মানে যেটা থিতিয়ে থাকে, থিতিয়ে পড়ে থাকে। তার মানে কি, আমি দেখলাম, হ্যাঁ বলো। হ্যাঁ, ম্যাগনেটিক ফিল্ড ফ্লাক্স ডেন্সিটিটাই রয়ে গেল এর মধ্যে।
হ্যাঁ, ম্যাগনেটিক ফ্লাক্সটাই তো অ্যাকচুয়ালি তোমাকে ধরো, ফ্লাক্স মানে কি, আবেশ যে তোমাকে কাছে টেনে নিচ্ছে, মানে মানে ওর মধ্যে ফোর্সটা রয়ে গেল, ওর মধ্যে মানে ওর মধ্যে শক্তিটা কিন্তু রয়ে গেল। ঠিক আছে, এই যে কিছুটা রয়ে গেল এটাকে বলা হয় রেসিডুয়াল ম্যাগনেটিজম। ঠিক আছে, বা রেসিডিউ ম্যাগনেট। ঠিক আছে, বোঝা গেল? এইবার দেখা যাচ্ছে কি এটাকে জিরো করতে পারবো কি করে। জিরো করতে পারবো এই ম্যাগনেটিক ফোর্সটা আমি কি করেছিলাম, সিম্পলি কমিয়ে নিয়েছিলাম। এবার আমাকে করতে হবে কি, আগে আমি এখানে নর্থ পোল দিয়েছিলাম, এখানে সাউথ পোল দিয়েছিলাম, এখন আমাকে উল্টো করে দিতে হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি, ঘুরিয়ে এইখানটায় সাউথ পোল করে দিতে হবে, আর এখানটা নর্থ পোল করে দিতে হবে। দেখো এটা আছে, দেখো তোমরা, এই জায়গাটা পজিটিভ পোলারিটি, এই জায়গাটা নেগেটিভ পোলারিটি। তাহলে এখানে আমি সিম্পলি এখানে যেটুকু কমানো কমিয়েছি, এখানে দেখো নেগেটিভ যখন করে দিচ্ছি মানে উল্টো দিকে, এটা নেগেটিভ দিকে করছি, তাহলে নেগেটিভ দিকে যখন ম্যাগনেটিক ফোর্সটাকে বাড়াচ্ছি তখন আমার সেটা জিরোতে আসছে। বুঝা গেল? তখন আমার দেখা যাচ্ছে কি ডেন্সিটিটা জিরোতে আসলো। ঠিক আছে, বোঝা গেছে? এই লুপটা এবার এটা, এবার এই লুপটাই ছোট হচ্ছে না কেন? দেখ গিয়ে এই লুপটা তোমরা কি এই পর্যন্ত বুঝতে পেরেছো? বলো সবাই তো। এবার এটা যা হচ্ছে নিচেরটাও ঠিক তাই, একই জিনিসই হচ্ছে। ঠিক আছে, তো এটাকে বলা হিস্টেসিস লুপ। এবার এই হিস্টেসিস লুপটা পড়লাম কেন, কি কারণে পড়লাম? এই হিস্টেসিস লুপের বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন আছে। যেমন হচ্ছে এ আমাকে হিস্টেসিস লুপ বলে দেয় যে আমি কি ধরনের মেটেরিয়াল আমি ইউজ করলে আমার লসটা, হিস্টেসিস লসটা কম হবে। এবার হিস্টেসিস লসের কথা আসছে কেন, তার কারণ যখন আমরা ইলেকট্রিক্যাল সিস্টেমসের কথা বলছি, এরপরে আমরা আস্তে আস্তে বোধহয় লাস্ট চ্যাপ্টার তোমাদের আছে, ট্রান্সফর্মার আছে, সেখানে আমরা ভালো মতো বুঝতে পারবো। ধরো আমরা একটা, আমি একটা এরকম একটা ইন্ডাক্টর নিয়েছি বা একটা কয়েল নিয়েছি। এবার এই কয়েলটা ম্যাগনেট হয়েছে, আমি চাইছি এই কয়েলটা একবার আমি যখন সাপ্লাই দেবো তখনই ম্যাগনেট হবে, যখন সাপ্লাই ছেড়ে দেবো তখন একদম ওর মধ্যে ম্যাগনেটিজমটা জিরো হয়ে যাবে। তাহলে আমার পরবর্তীকালে কাজ করতে সুবিধা হবে। যদি আমার এর মধ্যে ম্যাগনেটিজম রয়ে যায় তাহলে আমার সেই কাজটা করতে সুবিধা হবে না। যদি আমার, দেখো আমি তো এখানে পার্মানেন্ট ম্যাগনেট নিতে পারতাম, নিইনি। তার জায়গায় আমি কি করেছি, টেম্পোরারি ম্যাগনেট নিয়েছি। তার কারণ তো নিশ্চয়ই কিছু একটা আছে, সেটা আমরা পরবর্তীকালে যখন ট্রান্সফর্মার পড়বো তখন দেখবো যে এই লসটা, হিস্টেরিসিস লস, যদি রেসিডুয়াল ম্যাগনেটিজম, রেসিডিউ কিছু যদি ম্যাগনেট রয়ে যায় তার জন্য কি কি প্রবলেম হতে পারে এবং কি কি লস হতে পারে। তাহলে আমরা যখন বুঝে যাই যে হিস্টেরিসিসের জন্য বা রেসিডুয়াল ম্যাগনেটিজমের জন্য একটা লস সব সময় এর মধ্যে থাকে, যে যতটা যার যত বেশি রেসিডিউ থাকবে তার তত বেশি লস হবে। ঠিক আছে, তাহলে আমরা ইজিলি সেই সমস্ত মেটেরিয়ালকে অ্যাভয়েড করতে পারবো যার এই লুপটা অনেকটা বড়, আর যার এই লুপটা ছোট তাকে আমরা অ্যাডপ্ট করব। বুঝতে পেরেছো কি বললাম? একটু কঠিন হয়ে গেল না? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার, এটা ওই ট্রান্সফরমারের নো লস ইয়ে বলে, না নো লোড লস, না তাই না, তো? আমি বলছি শোনো, দেখো ব্যাপার হচ্ছে, ধরো একটা এরকম কয়েল আছে। ঠিক আছে, এবার এই কয়েলটা ম্যাগনেটাইজড হয়েছে। এখন ধরো আমি সাপ্লাই দেওয়ার সাথে সাথে ম্যাগনেটাইজ হয়েছে, সাপ্লাই দিলাম ম্যাগনেটাইজ হয়েছে। এবার আমি করলাম কি, সাপ্লাইটা কাট করে দিলাম, অফ করে দিলাম। এবার আবার আমি সাপ্লাই দিলাম। ঠিক আছে, তাহলে আমার আগের বার সাপ্লাই দেওয়ার পরে অফ করে দেওয়ার পরে এর মধ্যে কিছুটা ম্যাগনেট রয়ে গেছিল তো। এবার সেকেন্ড টাইম আবার যখন আমি সাপ্লাই হ্যাঁ দিচ্ছি হ্যাঁ স্যার। তখন কি হচ্ছে, তখন এই যে ম্যাগনেটটা, তারপরে বুঝতে পারলাম না কি বললে। না, বলছি ঠিক আছে, বুঝেছি। তারপরে
বলছি, আর একটু ক্লিয়ার করে বলি তোমাদেরকে। Sorry, এক মিনিট ধরো। ধরো আমি এখানে এই একটা কয়েল আছে, আমি এসি সাপ্লাই দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমার এখান থেকে জিরো ছিল, জিরো থেকে যখন আমার একটু অসুবিধা হবে আস্তে আস্তে বোঝাচ্ছি, যখন জিরো থেকে আস্তে আস্তে এরকম ধরো বাড়ছে, তখন আমার কি হবে, এর মধ্যে ম্যাগনেটিজমটা সব থেকে হাই থাকবে। এবার দেখো একদম জিরো হয়ে গেছে, তাই তো? মানে আমার এখানে আর কোনো সাপ্লাই নেই, একদম জিরো হয়ে গেছে, ভোল্টেজটা জিরো এখানে এই প্রান্তে এসে। কিন্তু এর মধ্যে কি হচ্ছে, কিছুটা রেসিডিউ ম্যাগনেট রয়ে গেছে এখন। এবার নেক্সট টাইম যখন আমার উল্টো দিকে যখন সাপ্লাই হচ্ছে, তখন কি হবে, উল্টো দিকে ভোল্টেজটা বাড়ছে, কিন্তু এই যে ম্যাগনেটটা এখানে রয়ে গেছে, রেসিডিউ ম্যাগনেটটা রয়ে গেছে, এই ম্যাগনেটটা কি হবে, এই যে বাড়ছে, এই বাড়াটাকে অপোজ করবে, আটকাবে, তাই না? যেহেতু উল্টো দিকে হচ্ছে স্যার, পোল উল্টো দিকে হচ্ছে এই জন্য। হ্যাঁ, পোল উল্টো দিকে হচ্ছে, দেখো ও তো একদিকে একটা হয়েছিল ম্যাগনেট, হ্যাঁ হ্যাঁ। একদিকে এটা একদিকে ম্যাগনেট হয়েছিল। এবার আমার উচিত কি, মানে অ্যাকচুয়ালি নিয়ম হওয়া কি কি ছিল, যে এখানে যখন জিরো করে দেবো, তখন এও জিরো হয়ে যাবে, এর ম্যাগনেটটাও জিরো হয়ে যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। কিন্তু তা হলো না। যখন আমি উল্টো দিকে নিচ্ছি, তখন কি হলো, এর মধ্যে যখন যে ম্যাগনেটটা ছিল, বেঁচে ছিল, সেই ম্যাগনেটটা করলো কি, এই উল্টো দিকে যে বাড়াটা একে আটকাচ্ছে। শুধু তাই না, এটা যখন সাপ্লাই যখন বন্ধ করে দেবো, তারপর যখন সেকেন্ড টাইম আবার যখন পরের বার চালাবো, তখন আবার যখন এটাও যখন হবে, তখনও তো এখানে একটা নিশ্চয়ই একটা ম্যাগনেট থেকে যাবে, এই কয়েলটার মধ্যে একটা ম্যাগনেট রয়ে থাকবে। সেই ম্যাগনেটটা কি হবে, এই ম্যাগনেট এই যে বাড়বে, এটাকেও আটকাবে, কন্টিনিউয়াস কি করবে, ওটা 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 বাধা দিয়ে যাবে, ও ম্যাগনেট হওয়াকে বাধা দিতে থাকবে, অপোজ করতে থাকবে। কেন? যে কোনো রকম চেঞ্জকে অপোজ করতে থাকবে। বোঝা গেল? উম, হ্যাঁ স্যার, আমি আমি ওই বলতে চাইছিলাম, এটাই কি মানে ট্রান্সফরমারের নো লোড লসটা বলে, সেটাই আমি না না প্রশ্ন না ছিল। না না না, নো লোড লস এটাকে বলে না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। বলো। কোনটা বলো, বলো, হ্যাঁ বলো। দেখো আমি আরেকবার ভালো করে বলছি, ভালো করে বোঝো কি বলতে চাইছি আমি। বিশেষ করে যারা ইলেকট্রিক্যাল স্টুডেন্ট আছে, খুব ভালো করে বোঝো। ধরো এখানে একটা, পিনটা কোথায় হলো, ধরো এখানে একটা কয়েল আছে, ঠিক আছে? আর এখান থেকে আমি যে কোনো রকম সাপ্লাই দিচ্ছি, তাহলে এই কয়েলটার মধ্যে আমি কি জানলাম, যে এই কয়েলটার মধ্যে একটা রেসিডিউ ম্যাগনেটিজম রয়ে গেছে, তাই তো? মানে আগে নিশ্চয়ই এটা অন করা হয়েছে, আর এর মধ্যে আমি ধরে নিলাম যেহেতু অন করা হয়েছে এর আগে, এর মধ্যে একটা রেসিডিউ ম্যাগনেট রয়ে গেছে। এবার যেহেতু কয়েল, আমি কয়েল ইন্ডাকশন পড়ানোর সময় বলেছিলাম ডিসি এর মধ্যে দিয়ে কোনো কাজ করবে না, বলেছিলাম তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, ডিসি তাহলে হবে না স্যার। হ্যাঁ, ডিসি মানে শর্ট সার্কিটের মতো কাজ করবে, তাহলে আমি ডিসির কথা ছেড়েই দিলাম, আমি এসির কথায় আসছি, ঠিক আছে? তাহলে এই যখন আমি এসির কথায় আসছি, তখন দেখো এর মধ্যে একটা ম্যাগনেট রয়ে গেছে, আর রেসিডিউ ম্যাগনেট রয়ে গেছে। তার মানে রেসিডিউ ম্যাগনেট রয়ে গেছে মানে কি, এর মধ্যে মলিকুলার একটা অ্যারেঞ্জমেন্ট এটা রয়ে গেছে। তার মানে এখন আমি, ধরো একটা বস্তু চুম্বক হয়ে আগে থেকে রয়েছে, বা খুব সরলভাবে যদি বোঝাও, আমি যদি কাউকে বলি, ধরো একটা একটা খুব গোড়ালো, প্রচন্ড গোড়ালো, ঠিক আছে, যে কোনো মতামতে সে গোড়া, তো তাকে আমি কাউন্সেলিং করলাম, কাউন্সেলিং করিয়ে 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 তাকে আমি সম্পূর্ণ রকম কিন্তু
বা ধরো ইয়ে করতে পারলাম না, সম্পূর্ণ তাকে গোড়া থেকে মুক্ত করতে পারলাম, তার মধ্যে কিছু অন্তত গোড়ামি গোড়ামি রয়ে গেছে। এবার এখন তাকে আমি যাই যাই বলতে যাই, তার মধ্যে কিন্তু কি হবে, আমাকে প্রথমে একটা তার কি একটা তার যে আগের যেটা স্থিতি ছিল, গোড়ামি একটা স্থিতি ছিল, সেখান থেকে কি করবে, আমাকে সামান্যতম হলেও আমার বাধা, আমাকে একটু বাধা দেবে, যে না স্যার আপনি এটা বোধহয় ঠিক বলছেন না, না স্যার আপনি এটা বোধহয় ঠিক বলছেন না, তাই তো? এটাই ন্যাচারালি। ধরো তুমি একটা ধারণা ধরি তোমার মধ্যে পোষণ করে রাখো, ধরো কেউ খুব সুপারস্টিশিয়াস, ঠিক আছে? এবার ধরো কেউ তো জন্মগত সুপারস্টিশিয়াস হয় না, ধরো একটা ছেলে বা একটা ধরো একটা ছেলেকে উম, কিছুভাবে সাপ্লাই দেওয়া হলো, ঠিক আছে, সে খুব সুপারস্টিশিয়াস হয়ে গেল, তারপর তারপর তাকে যে ওই সুপারস্টিশিয়াস করেছে সে চলে গেল, ঠিক আছে? তার মধ্যে এবার আস্তে আস্তে সুপারস্টিশনটা কমে আসলো, কিন্তু তার মধ্যে কিছুটা সুপারস্টিশন কিন্তু রয়ে গেছে এখনো পর্যন্ত। এবার তাকে যতই তুমি সায়েন্স পড়াতে যাও, ও কিন্তু তোমাকে প্রথমে একটু অপোজ করবে, না স্যার এটা কিন্তু এরকম নয়, এটা এরকম নয়, ঠিক সেরকমই ব্যাপারটা। এর মধ্যে কিছুটা ম্যাগনেট কিন্তু রয়ে গেছে, ম্যাগনেটিজম কিছুটা রয়ে গেছে এর মধ্যে। তো এখন আমি যখন আবার একে সাপ্লাই দিচ্ছি, এর মলিকুলার অ্যারেঞ্জমেন্টটা তখন আবার চেঞ্জ হবে, কিন্তু এই যে রেসিডিউ ম্যাগনেটিজমটা রয়ে গেছে কি করবে, এই যে সাপ্লাইটার জন্য যে ম্যাগনেটটা হওয়ার কথা তাকে অপোজ করবে, বাধা দেবে, এই যে নতুন করে যে ম্যাগনেটটা হবে তাকে বাধা দেবে। বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, মানে ফ্রিলি ফ্রিলি কিছু হতে দেবে না, ওই যে ফ্রিলি হতে দেবে না, রেজিস্ট্যান্সের হ্যাঁ, মতো। একদম একদম। এটাকে বলা হয়েছে হিস্টেরিসিস লস। এখন তাহলে আমার কি করা উচিত, আমার করা উচিত যে এই যে লুপটা, এই লুপটা যাতে এরকম সরু হয়, মানে রেসিডিউ ম্যাগনেটটা যাতে কম হয়, এটাই তো আমার চাওয়াটা উচিত, মানে ও বিটা যাতে ছোট হয়, তাই তো? হ্যাঁ স্যার, তাহলে তার এটা ভালো যত হবে। কম রেসিডিউ ম্যাগনেট থাকবে তত আমার সুবিধে হবে, হুম। ঠিক? তাহলে হ্যাঁ হিস্টেরিসিস স্যার। লুপ থেকে আমি এমন কিছু মেটেরিয়াল চয়েস করতে পারি, এই যে তোমার বন্ধু বলছিল না মেটেরিয়ালের কথা, ফেরাইট বা অ্যান্টিফেরাইটের কথা, তো এটা আমরা পরে আস্তে আস্তে আসবো, ঠিক আছে? তো আমরা কি ধরনের মেটেরিয়াল আমরা চয়েস করব, কিসের উপর ডিপেন্ড, কেন চয়েস করব, হিস্টেরিসিস আমাদের খানিকটা বুঝিয়ে দিয়ে গেল, ঠিক আছে? কে জিজ্ঞেস করছিল আমাকে? ঠিক আছে, চলো। এক মিনিট দাঁড়াও। আচ্ছা, এবার চলে আসলাম ইডি কারেন্ট লসে। এই ইডি কারেন্ট লস, সরি, এই ইডি কারেন্ট লসটা কি? আচ্ছা, এক মিনিট দাঁড়াও, আমি একটু আসছি, হ্যাঁ।
চলো ইডি কারেন্টটা বোঝায়। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। দেখো, ইডি কারেন্ট হচ্ছে এই যে দেখো একটা কয়েল আছে, কয়েলের অ্যাক্রস আমি এসি সাপ্লাই দিয়েছি। এই এসি সাপ্লাই দেওয়ার জন্য আমার কি হচ্ছে, এর চারপাশে কি হচ্ছে, একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়েছে, ঠিক? আর আমি তোমাদের মানে যখন ইন্ডাক্টর পড়েছিলাম তখন বলেছিলাম, মনে আছে, যে যে কোনো কয়েলের চারপাশে যদি একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, তার ম্যাগনেটিক ফিল্ডের জন্য একটা কি তৈরি হয়, একটা কারেন্ট ক্রিয়েট হয়। কারেন্ট ক্রিয়েটর। এক্স্যাক্টলি। সেই কারেন্টটা কি, যে ওই যে কারেন্টটা বলেছিলাম, তখন বলেছিলাম এই কারেন্টটা একটা নাম আছে, তোমাদের পরে বলবো। সেই কারেন্টটা হচ্ছে ইডি কারেন্ট। বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, ব্যাস, এটাকে ইডি কারেন্ট বলা হয়। এই ইডি কারেন্টের জন্য বিভিন্ন রকম লস হয়, সেটা যখন আমরা পরবর্তীকালে যারা ইলেকট্রিক্যাল স্টুডেন্ট আছো তারা যখন বিভিন্ন রকম কম্পোনেন্ট আমরা যখন পড়বো, তখন আমরা দেখবো যে কি কি টাইপের লসগুলো হয়। আচ্ছা, এবার চলে আসি বিএইচ কার্ভ। তোমরা এখানে বিএইচ কার্ভ দেখো, এখানে লক্ষ্য করেছো তোমরা, এটাকে বলা হয় বিএইচ কার্ভ। এটা হচ্ছে বি ফর ফ্লাক্স ডেন্সিটি, এইচ ফর ম্যাগনেটিক ফিল্ড, সরি ম্যাগনেটিজম ফোর্স। এটা হচ্ছে আমার তোমার বিএইচ কার্ভ, ঠিক আছে? মানে ম্যাগনেটিক ডেন্সিটি ভার্সেস ম্যাগনেটিজম ফোর্স, এটা কি আমার বিএইচ কার্ভ বলে। আচ্ছা, তাড়াতাড়ি করে শেষ করে দিই। আচ্ছা, এবার এখানে দেখো, আমি তোমাদের বললাম কি, এই যে রেসিডুয়াল ম্যাগনেটিজমটা যেটা রয়ে গেছে, সে কি করছে, সে আমার অপোজ করছে নতুন একটা চেঞ্জকে, তাই তো? মানে কি করছে, আলটিমেটলি সে বাধা দিচ্ছে। বাধা দেওয়ার হ্যাঁ মানে স্যার। মানে সে রেজিস্ট্যান্সের মতোই কিন্তু কাজ করছে, তাই তো? এই যে এই যে রেজিস্ট্যান্সের মতো কাজ করছে, এটাকে বলা হয় ম্যাগনেটিজমের ভাষায়, বা ম্যাগনেটকে যে বাধা দিচ্ছে, ম্যাগনেটকে হতে যে দিচ্ছে, তাকে বলা হয় ম্যাগনেটিক রিলাকটেন্স। কি বলা হয়? ম্যাগনেটিক রিলাকটেন্স। ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, এবার বলো তো ম্যাগনেটিক, আমরা যখন ওখানে বলেছিলাম, আহ, যেমন ওখানে কন্ডাক্টেন্স বলেছিলাম, তার উল্টো ছিল কি, রেজিস্ট্যান্স ছিল। সেরকম রেজিস্ট্যান্স। সেরকম আমার পারমিবিলিটি পড়েছি, পারমিবিলিটি উল্টো কি বলে, রিলাকটেন্স। বোঝা গেল? ইলেকট্রিক্যাল সার্কিটে কি পড়েছিলাম, কন্ডাক্টেন্স, তার উল্টো পড়েছিলাম রেজিস্ট্যান্স। কন্ডাক্টেন্স মানে হচ্ছে যে যত ভালো কন্ডাক্টর, তার তত ভালো কন্ডাক্টেন্স। কন্ডাক্টেন্সের উল্টো পড়েছিলাম কি, রেজিস্ট্যান্স। আমি বলেছিলাম রেজিস্ট্যান্সের ইউনিট হচ্ছে ওম, আর কন্ডাক্টেন্সের ইউনিট হচ্ছে মোহ, এমএইচও, উল্টো করে লিখলে। সেরকমই যখন আমরা শুরু করলাম, তখন দেখো আমরা পারমিবিলিটি পড়েছি। পারমিবিলিটি মানে হচ্ছে যে যত বড় পারমিট করছে ম্যাগনেটকে, ঠিক আছে? ঠিক ঠিক এর উল্টো হবে হচ্ছে রিলাকটেন্স। বোঝা গেল? ম্যাগনেটিক রিলাকটেন্স ইজ নাথিং বাট রেজিস্ট্যান্স which offered a resistance to create magnetism against the, তাহলে এই যে এই ম্যাগনেটিক রেজিস্ট্যান্স, এর এসআই ইউনিট কি,
এর সেই ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার টার্নস পার ওয়েবার। ঠিক আছে, এটাকে আমরা রেসিপ্রোকাল অফ পারমিয়াবিলিটিও বলে থাকি, ম্যাগনেটিক পারমিয়াবিলিটিও বলে থাকি। ক্লিয়ার? হ্যাঁ 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 স্যার, ঠিক আছে। আচ্ছা, দেখো আমরা যখন ইয়ে করেছিলাম, তোমার ওহমস ল পড়েছিলাম, তখন ওহমস ল কি পড়েছিলাম, ভি ইকুয়ালস টু আই আর পড়েছিলাম। তাহলে সেখানে আর ইকুয়ালস টু কি পড়েছিলাম, ভি বাই ভি আই বাই পড়েছিলাম। আই, ভি বাই আই। এখানে দেখো সেম সেম করে রিডাকটেন্স সমান সমান কি এমএমএফ বাই ফ্লাক্স। এমএমএফ কি পড়লাম প্রথমে যখন শুরু করলাম, তখন দেখো এমএমএফ কি আমি ভোল্টেজের মতো করেই বললাম যে ইএমএফ কি করে, ইলেকট্রনকে ফোর্স দেয়, ফোর্স ক্রিয়েট করে। ফোর্স স্যার। এমএমএফ কি করে, ম্যাগনেটিক ফিল্ডসকে ফোর্স দেয়। ওখানে কি মুভ করছিল, ওখানে কারেন্ট তৈরি হচ্ছিল, এখানে কি তৈরি হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। তাহলে রিলাকটেন্স ইজ ইকুয়ালস টু ফোর্স বা এমএমএফ বাই ফ্লাক্স। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ স্যার, বোঝা। সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে সবাই যখন বুঝতে পেরেছো, তাহলে এটা তোমাদের পুজো অ্যাসাইনমেন্ট থাকবে, লিখে নাও। এটা নিয়ে কি স্যার টপিক লিখতে হবে? এটা নিয়ে তোমাদের লিখতে হবে। আচ্ছা। এই বিষয়টা নিয়ে স্যার। তারপর লেখা আছে, বাই কোশ্চেনটা লেখো, তাহলেই হবে। আচ্ছা, তার আগে আমি তোমাদের সাথে কিছু ওপেন ডিসকাশন করে নিই। সেটা হচ্ছে, সবাই শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা। যেটা হচ্ছে, দেখো আমি ফার্স্ট ইয়ার খুব একটা পড়াই না, ঠিক আছে। এখন গত বছর পড়িয়েছিলাম, কিন্তু গত বছর যেহেতু আমার উপর প্রেশার কম ছিল, আমি এইচওডি তখন ছিলাম না। মানে গত বছর যখন আমি প্রথম দিকে ফার্স্ট ইয়ার পড়াতাম, তখন আমি এইচওডি ছিলাম না। তারপরে যখন হয়েছি, আর তার মানে যখন আমি স্টার্ট করেছিলাম ফার্স্ট ইয়ার পড়ানো, তখন হচ্ছে ফার্স্ট ইয়ারটা আমি অফলাইন পড়াতাম, ঠিক আছে, কলেজে গিয়ে পড়াতে হতো তখন। তো সেটা একটা আলাদা বিষয়। আর তোমাদের অনলাইনে পড়াচ্ছি, এটা সম্পূর্ণ একটা অন্য বিষয়। তোমরা সবই সদ্য স্কুল পাশ করে এসছো, বা কেউ একদম প্রথম জাস্ট এই টেকনিক্যাল এডুকেশনটা নিচ্ছ, ঠিক আছে। এই ক্ষেত্রে আমি মানে মানে আমি ধরো যে সাবজেক্টগুলো পড়াই, সেগুলোতে একটু তোমার আগে থেকে না জেনে আসলে পরে অসুবিধা হয়ে যায়, ঠিক আছে। যেমন আমি তোমাদের পড়াবো পরবর্তীকালে সব থেকে মানে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে যারা পড়বে, সব থেকে সাবজেক্টগুলো যেমন ধরো মেশিন, ঠিক আছে, সার্কিট থিওরি, এগুলো। তো এখন বিষয় হচ্ছে ফার্স্ট ইয়ার আমি পড়াচ্ছি, আমার খুব ভালো লাগছে তোমাদের সাথে ক্লাস করে ইন্ট্রোডিউস করে, খুব ভালো লাগছে। উম, এটা আমার সবসময় আমি ভাবতাম যে ফার্স্ট ইয়ার পড়ানো খুব বোধহয় ইজি, কারণ আর ফার্স্ট ইয়ারটা আমি এটাই মনে করে আসতাম যে ফার্স্ট ইয়ারটা খুব ভালো করে পড়াতে হয়, কারণ ফার্স্ট ইয়ার যদি যত ভালো পড়াবো, সেকেন্ড ইয়ার আমরা তত